মেরি সিরাম সোপান নিবেদিত সেলিব্রিটি আড্ডা। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেরিল সিরাম সোমবার নিবেদিত সেলিব্রিটি আড্ডা। সাথে আছে আমি মারিয়া শিমু। বলছিলাম ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে আড্ডা, খাওয়া দাওয়া, ভরপুর ঘোরাফেরা। আড্ডা মানেই তো প্রিয় মানুষের সাথেই আড্ডা। আর আমাদের এই আয়োজন আমরা সাজিয়েছি আমাদের প্রিয় স্টারদের সাথে, আমাদের প্রিয় সেলিব্রিটিদের সাথে আড্ডা দিয়ে। আজ আমরা আমাদের মাঝে যাকে নিয়ে এসেছি অতিথি হিসেবে, তিনি আমাদের সকলের অত্যন্ত প্রিয়, মিষ্টি মুখ মিষ্টি হাসির অধিকারী, যিনি তার অভিনয় মডেলিং দিয়ে আমাদের হৃদয় জয় করে নিয়েছেন, আমাদের সকলের অত্যন্ত প্রিয় সালহা খানম নাদিয়াকে। আপু কেমন আছেন? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাকে ঈদ মোবারক। আচ্ছা আপু, শুরুতে একটু জানতে চাই যে মানে ওভারঅল আসলে ঈদের সকালটা আপনার কাছে কেমন? মানে খুব অ্যাক্টিভ সকাল নাকি একটু স্লিপি, একটু লেজি সকাল? সবসময় খুব অ্যাক্টিভ, কারণ আমার আজ এই বছরটা বাদে প্রত্যেকটা বছর এমন হতো যে আমরা চাঁদ রাতে ঘুমাতাম না। আচ্ছা, এক্সাইটমেন্ট, হয়তো মেহেদি, হয়তো ফিনিশিং, ঘরের বাকি কিছু টুকটাক কাজ আছে সেগুলো, যেহেতু ঘরের বড় মেয়ে, তারপরে ওয়াইফ, তারপরে এসব মানে কাজগুলো করতাম। বাট এই বছরটা তো টোটালি ডিফারেন্ট, কজ আমাদের রাজকন্যা মেহরুজ নূর সানা আমাদের সাথে, এটা তার সেকেন্ড ঈদ। সো তাকে নিয়ে অনেক বেশি ছিলাম, এক্সাইটেড ছিলাম। দাদু বাড়িতে ঈদ করেছি, ও দাদু বাড়িতে প্রথমবার। তো অন্যরকম ছিল, মানে সকালবেলা সবাই নামাজ পড়ার শেষে তো সবাই ওকে নিয়ে ব্যস্ত আসলে, এই জন্য সবার আগে ওকে রেডি করে আমাকে বসতে হয়েছে, তারপরে হয়তো আমার রেডি হওয়া বা আদার শাশুড়ির সাথে অন্য কাজ করা। মানে যেটা হয় আসলে যে একা থাকলে, সিঙ্গেল থাকলে নিজের রেডি হওয়ার একটা প্রবণতা থাকে, কি ড্রেস পরবো, কিভাবে সাজবো, সেটার একটা তাড়া থাকে। কিন্তু মা হয়ে যাওয়ার পর তো সব টেনশন আসলে বাচ্চার উপরই চলে যায়। হ্যাঁ, এটা চলে যায়, বাট আমি খুবই লাকি আলহামদুলিল্লাহ যে আমার হাজবেন্ড খুবই হেল্পফুল। সো ও আগে আমাকে রেডি হতে দেয়, তারপরে সানাকে রেডি, ও হাফ রেডি করে ফেলে বা অনেক সময় ফুল রেডি সানাকে করে ফেলতে পারে। আমাকে ট্রেন করেছি সালমানকে। আচ্ছা, সো আলহামদুলিল্লাহ ও আমাকে অনেক হেল্প করে। সো আমাদের একটু ব্যালেন্সড, মানে ওর একটু হাইপার হয়ে যায় আসলে, মানে ছেলে মানুষ তো স্বভাবত হেল্প করে না আসলে এত বেশি, বা ও হেল্প করে, ও ব্যালেন্স করতে আমাকে হেল্প করে অবশ্যই। এবং তারপরেও মনে হয় যে মেয়েদের সাথে বোধহয় বাবাদের একটা ডিফারেন্ট অ্যাটাচমেন্ট থাকে, সেই জায়গাটা থেকে। বাবার, হ্যাঁ, সেই জায়গাটা থেকে বোধহয় অত বেশি ঝামেলা হওয়ার কথা না। আপু, ঈদে কি মানে ছোটবেলার ঈদ তো আমাদের সবারই অনেক ডিফারেন্ট থাকে, বাট যখন একটু বড় হওয়া শুরু করলেন বা যখন আসলে একটু মনে হলো যে না ঠিক আছে, ঈদটা ফ্যামিলির সবার সাথে সাথে আমারও একটা রেসপন্সিবিলিটি, ঈদে কি স্পেশাল কিছু রান্না বান্না করা হয় কিনা? হ্যাঁ অবশ্যই, আমি খুব সুইট খেতে পছন্দ করি এবং বাসায় আমার সবাই ফিরনিটা স্পেশালি পছন্দ করে। আর সালমানেরও এখন ওকে রান্না করে খাওয়াই, লাচ্ছি সেমাইটা আর ফিরনিটা, এটা মাস্ট আমার হাতে করতে হয়। আচ্ছা, আর মানে ঈদি নেওয়ার যে বিষয়টা, সেটা কি শেষ নাকি এখন তো আরো ডবল মাশাআল্লাহ, এখন বাবা মা 4 জন টোটালি। সো এখন আমি যেহেতু মা হয়েছি, সো আমার জন্য আরো স্পেশাল সবার একটু বেশি থাকে, আমাকে আরো বেশি বেশি ঈদি সালামি দেয়, তো আলহামদুলিল্লাহ। আর এখন আমার দিতে হয় আমার বেবিকে নতুন করে, আমার ভাইয়ের মেয়ে আছে তাকেও দিতে হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে বাচ্চারা 2-3 বছর বয়স পর্যন্ত বোধহয় তাদের যে ঈদিগুলো আসে সেগুলো তো মাদের পকেটেই চলে যায়। নো, মানে সেই ট্রেডিশনটা নেই আমাদের ক্ষেত্রে, সেটা হয় নাই। আচ্ছা, আমি আর সালমান দুজনেই আমরা ঠিক করেছি, আমাদের সানার একটা ছোট ব্যাগ আমরা রেডি করেছি। আচ্ছা, যতগুলো সালামি ওকে দেখার পর থেকে যে সবাই দিয়েছে সেগুলো আমরা সেই ব্যাগের মধ্যে জমা রেখেছি। ও যখন বুঝতে শিখবে হয়তো বুঝিয়ে দেওয়া হবে তাকে, কিছু একটা ওই কিনবে বা ওকে দেখাবো যে তোমার সালামি এগুলো সব। আচ্ছা, মানে অবশ্যই মানে অনেস্ট ইনশাআল্লাহ চেষ্টা করছি আসলে, কারণ যেটা আমরা পারিনি সেটা আমাদের বাচ্চা। এক্স্যাক্টলি, মানে আমরা তো অনেক বঞ্চিত হয়েছি সেই দিক থেকে না, সো আমরা সেই জায়গাটা থেকে মানে বেটার বাবা মা, বেটার বাবা মা হবো যেন বাচ্চারা কিছু না বলতে পারে। আচ্ছা, মানে যখন এমনিতেই যখন আসলে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে বা সবসময় যারা আসলে রেগুলারলি ক্যামেরার সামনে থাকে, তাদেরকে সবসময় শপিং এর উপরই থাকতে হয়। সো কাজ করা শুরু করার পর থেকে কি আলাদা করে ঈদ শপিং নিয়ে এক্সাইটমেন্ট থাকতো কিনা? হ্যাঁ, এটা বরাবরই আমি খুবই শপাহলিক বলা যেতে পারে। আর যেহেতু মিডিয়াতে আসছি তখন আরো বেশি বেশি শপিং করতে হয়। মানে এখন তো একটু কমিয়ে দিয়েছি কাজ, তখন হচ্ছে রিপিটেশনটা আমাদের আর্টিস্টদের ক্ষেত্রে করাটা খুবই, কারণ স্ক্রিনে যেহেতু রেকর্ড থাকছে। ইভেন আমি দেখেছি আমার সিনিয়র কেউ বা আমাকেও অনেক নাটকে লিখেছে যে শাড়িটা আপনি অপূর্ব ভাইয়ের সাথে পরেছিলেন, আপনি এখন জোবান ভাইয়ের সাথে ওইটা পরলেন, ভালো লাগে, এবার চেঞ্জ করেন শাড়িটা। মানে এইসব মাথায় গেঁথে যায় না। আমি তোমার কমেন্টস গুলো খুব পড়ি, আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ড আমাকে খুব পজিটিভ কমেন্টসই দেয়। বাট আমি চেষ্টা করতাম, এই জন্য আমার একটা রুমই আছে আলমারিতে, 7টা আলমারিতে ভরা, প্লাস আমার হাজবেন্ড ও মডেল অ্যাক্টর, ওর আরো 2টা আলমারি অ্যাড হয়েছে, এবং সানাও
মাশাআল্লাহ সেও খুবই মানে সেও তো স্টার আসলে হয়ে হ্যাঁ, গেছে, বলতে শুরু গেলে হয়ে গেছে সেলিব্রিটি, একদম। ওকে সবাই গিফট করতে থাকে এবং বিভিন্ন জায়গা থেকে ওর জন্য পিয়ারও আসে যে আচ্ছা, আচ্ছা। আপনার বেবিকে সানার কয়টা আলমারি রেখেছেন? এখন আপাতত 2টা হয়েছে, মানে একটা মাশাআল্লাহ। ওয়ার্ড্রপ একটা আলমিরা আছে। আচ্ছা, ঠিক আছে। ওটা আরো বাড়াতে হবে কারণ ও কাজ করা শুরু করেছে আরো আমাদেরগুলো কমাতে একদম আগে হবে। থেকে। ট্রু, মানে আপনাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। আচ্ছা, কখনো কি আপু এমন হয়েছে যে শুটিং এর জন্য অথবা এই ব্যস্ততার জন্য কোনো ঈদে ফ্যামিলির সাথে আসলে করা হয়নি, দেশের বাইরে বা ঢাকার বাইরে থাকা হয়েছে? না না, এটা ইম্পসিবল। আমি ঈদের ব্যাপারে খুবই সিরিয়াস, আমি খুবই চাইল্ডিশ সেটার ব্যাপারে। ইভেন এখন আমি আমার ঈদের ড্রেসেস লুকিয়ে রাখি, বলে যে কিনিনি। আমার আসলে? আমার ভাইয়ের বউ আছে, আমার মা আছে, আমার আরো কাজিনরা আছে, জিজ্ঞেস করে শপিং হয়েছে, তোমরা তো সবসময় শপিং করো, তোমাদের তো আসলে লাগে না। লাগে না। তারপর আমি এখনো বলি যে না আসলে কেনা হয়নি। আসলে এখনো লুকিয়ে রাখা হয়? তো অনেক জেলে গেল যে আমি আসলে লুকিয়ে মানে হাইড করি যে না না আমি নেইনি ড্রেস, আসলে নেইনি। মানে But ফুললি ওই এখনো দিচ্ছে, ঈদের এক্সাইটমেন্ট আপনার মধ্যে একদম আমার মধ্যে ফুললি কাজ আছে করে। এখন ইভেন পর্যন্ত। মেহেদি এমনও বছর হয়নি, ইমোশনাল হয়ে গেলাম। লাস্ট ঈদে তো চাঁদ রাতে তো মেহেদি দিতে পারিনি, আমরা ঢাকায় করেছি। যেহেতু সানা খুবই ছোট ছিল, 1 মাসের বেবি। সো সালমান বললো যে তুমি মেহেদি দিবা না, তাহলে তোমার তোমার তো একটা রেকর্ড ভেঙে যাবে। হ্যাঁ। সিন্স চাইল্ডহুড থেকে বড় হয়ে পর্যন্ত প্রত্যেক ঈদে। মেহেদি আমি 1 হাত হলে দিবই। আর আমার একটু হলেও হাতে মেহেদি দিতে হবে। আমার হাতে মেহেদি আমি কাউকে দিয়ে দেওয়াই না, শুধু বিয়েতে দিয়েছি। আমি ডান হাত দিয়ে বাম হাতে, বাম হাত দিয়ে ডান হাতে। নিজেই নিজেরটা। বাট হ্যাঁ, এখন তো বেবি এত ছোট, ওকে নিয়ে আসলে তো বাইরে যাওয়া সম্ভব ছিল না। পরে সালমান অর্ডার দিয়ে বাসায় মেহেদি আনালো। আমি রাত, আমার মনে আছে ওকে ঘুম পাড়াতে খুব কষ্ট হচ্ছিল, 3:30টার সময় ওকে ঘুম পাড়ানোর পর ভোর 5টা পর্যন্ত আমি মেহেদি দিলাম খুব কষ্ট করে। ডান হাতটা বেশি ইউজ হবে দেখে বাম হাতটাতে দিলাম, ওটা নিয়েই মানে আর ঘুমালাম। তারপর সালমান দেখলো তুমি দিতে পারছো, আলহামদুলিল্লাহ। বাট 1 হাতে দিয়ে ওইটাই আমার জন্য অনেক বেশি, যে আমি 1 হাতে একটা মেহেদি দিয়েছি আমার ঈদের একটা আমেজ। আপনার রেকর্ডটা ব্রেক হয়নি? হ্যাঁ, ব্রেক এবং হয়নি হয়েছে, বাট সানার জন্য। যত কষ্ট করে হোক এই জিনিসগুলো আমার মনে হয় যে মাদারহুডের এই বিষয়গুলো আসলে মনে থেকে যায়। হ্যাঁ, সারা আমাকে জীবন বলে যে ছোট ছোট মায়ের যত্ন স্মৃতি। নিতে পারে না। আমার মনে হয় যে একটু সময় করতে হয়, একটু ব্যালেন্স করতে। নিজের কেন ইচ্ছাগুলাকে আমি বিসর্জন দিব? আমাকে হ্যাপি থাকতে হবে তো, তাই না? অবশ্যই তাই। আচ্ছা, তো আমরা একটু কাজের কথায় আপু ফেরত আসি। আমরা জানি যে আপনার শুরুটা হয়েছিল বেশ অনেক আগে, এবং একটা টিভিসি থেকে আপনার শুরুটা হয়েছিল, তারপর গ্র্যাজুয়ালি আমরা আপনাকে অভিনয়ে পেয়েছি, আমরা আপনাকে উপস্থাপনায়ও দেখেছি, আমরা এটা নিয়েও কথা বলবো। কিন্তু জানতে চাই যে শুরুটা বা তার শুরুর আগে থেকে কি আসলে প্রিপেয়ার ছিলেন যে আপনি ইন্ডাস্ট্রিতেই কাজ করবেন? একদমই ছিলাম না, কিন্তু আমি আবৃত্তি করতাম। আমার মা আমাকে একদম 3 বছর বয়সে যখন কথা ফুটা শুরু হলো, তখন থেকে আমাকে বাংলাদেশ বেতারে নিয়ে গিয়েছিলেন। মানে আমি ছোটদের মানে স্কুলেও ভর্তি হইনি, তখন আমি ক্লাস 9-7 এর কবিতা আমাকে মুখস্থ করাতো, আমি তো তাবাকের মতো পটর পটর করতাম। মানে এটা থেকে আপনারই ভালোবাসা বেশি ছিল নাকি মার ইচ্ছে ছিল? মা, যে আবৃত্তি? আমার কাজিন, বাবা সবাই মানে খুব আগ্রহ করে বসাতো তোতা পাখির মতো খাটের উপরে একটা জায়গায়। সেখানে ওকে যা আমার বলাতো বাচ্চাটা তাই বলতো আর কি, আমি সেটা আচ্ছা, ছিলাম। তো আচ্ছা। তাই ভাবলো যে ওকে নিয়ে যাই রেডিওতে, যেহেতু শিশুদের কলকাকলি নামে একটা শুক্রবার দিন অনুষ্ঠান হতো, ফেরদৌসী আহমেদের ডিরেকশন ছিল, মানে উনি উপস্থাপনা করতো, ফেরদৌসী মজুমদার ম্যাম। তো ওইটাতে করতাম। তারপরে স্কুলে নাটক করতাম, কলেজে করলাম, ভার্সিটিতে করলাম, জাস্ট ওইটা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করার মতন। বাট কলেজে যাওয়ার পরেই তখন আমি ব্রেক আসলো যে আমি কাজ করব বা ওবিসি করব, টিভিসি করবো, এইসব। আচ্ছা, তো তখন যখন ব্রেকটা আসলো তখন আপনি চিন্তা করলেন, মানে সাথে সাথে ডিসিশন নিলেন যে না ঠিক আছে আমি করব? ফ্যামিলি থেকে কোনো কিছু বলা বা করা? সাথে সাথে পারিনি, কারণ বলেছিলাম যে করব না। বাসায় গিয়ে মাকে জানালাম, নানুকে জানালাম। বাবা তো খুবই অপছন্দ করেন যেহেতু, বাট এখন অনেক পছন্দ করেন। তখন মা বললো ঠিক আছে তুমি তোমার নানুকে নিয়ে, আমি বাসায় ম্যানেজ করছি, বলবো কোন একটা জায়গায় গিয়েছো, এটা করে আসতে পারো, বাট আর কোনো দরকার নেই, এরকম একটা কিছু। যেহেতু প্রথম একটা শখ করেছো তাহলে হ্যাঁ, করো। তারপরে করলাম, বাট এরপর থেকে আসতেই থাকলো অফার। তো মা অনেক সাপোর্ট করেছে বাবার সাথে। মানে মায়েদের সাপোর্টটাই আসলে বেশি হ্যাঁ, থাকে। অনেক কিছু ফ্যামিলি অনেক রেস্ট্রিক্টেড থাকে না, হ্যাঁ। মায়েরাই যদি একটু সাপোর্ট না করে তাহলে কিন্তু আসলে বাচ্চাদের বা মেয়েদের আসলে মা এতখানি কাজ গ্যারান্টি করা দিল সম্ভব যে হয় না। তোমার মেয়ে যাচ্ছে, বাট সে এমন কিছু করবে না যেটাতে তোমার মর্যাদা ক্ষুণ্ণ হবে বা আমার কোনো মন কষ্ট হবে, এরকম। সো ওইটা আমার মাথায় একটা ব্যালেন্স রাখার জন্য দায়িত্বটা মাথায় নিয়ে আমার কাজ করতে হয়েছে আসলে। ওই জিনিসটা মাথায় রেখে কাজ করতে হয়েছে যে এইটা তো ভাঙা যাবে না, এই বিশ্বাসটা। আচ্ছা আপু, প্রথম যখন নাটকে অভিনয় করলেন তার আগেও কি মনে হয়েছিল কিনা যে নাটকের জন্য আমি রেডি বা আমি একটা ফুল নাটক করতে পারবো? কারণ ক্যামেরা ভীতিও অনেকের থাকে, প্লাস অনেকের হয়তো বা ওই প্রিপারেশনটাও আগে থাকে না যে ঠিক আছে আমি নাটকে অভিনয় করব। না, প্রিপারেশন ছিল না, বাট আমার কখনো ক্যামেরা ভীতি ছিল না। আচ্ছা। আমাকে ছোটবেলা থেকে অনেক ফটো মানে ভিডিও এগুলো করানো হতো, ফটোজেনিক বংশের বড় মেয়ে ছিলাম, আর সবাই খুব বড় ছিল, আমি ছোট ছিলাম। তো আচ্ছা। সবার মধ্যমণি হয়ে থাকতাম, হ্যাঁ, সবাই ভিডিও আদরে। ছবি টবি তুলতো। তো আমি ক্যামেরার সাই কখনো ছিলাম না, বাট নাটক করার প্রিপারেশন ছিল না, বাট হুট করে করেছি। কি টেলিফিল্ম করেছিলাম একটা
আপু, আমরা এই যে থ্রু আউট ইয়োর জার্নি আমরা দেখেছি আপনার কাজ দিয়েছেন, আপনি সবাইকে, সবার কাছ থেকে ভালোবাসা পেয়েছেন, তারপরে কিন্তু মাঝখানে আপনি বেশ অসুস্থ ছিলেন এবং তখন একটা গ্যাপ চলে এসেছিল এবং তখন কিন্তু সবাই ভাবছিল বা সবাই বলছিল যে ও বোধ হয় নাদিয়া বোধ হয় আর কাজ করবে না, বা থাকে না এমন আমাদের এখান থেকে অনেকেই তো খুব ভালো কাজ করতে করতে হঠাৎ করে এক এক ডিসিশনস নেয়। তো সেই সময়টা আসলে কিভাবে কাটিয়েছেন বা কিভাবে আসলে স্ট্রাগলটা গেছে? খুব বেশি দিনের গ্যাপ দেইনি, 8-9 মাসের মতন। আমার একটা ছোট সিস্টার অপারেশন হয়েছিল, সেটা চেন্নাইতে। তো সেইখানে আসলে গিয়েই আমার হাজবেন্ডের সাথে আমার সখ্যতা তৈরি হয়েছে। অ্যাজ এ ফ্রেন্ড আমরা গিয়েছিলাম সবাই ট্রিটমেন্ট করতে। তো সালমানও গিয়েছিল ফ্যামিলি নিয়ে। তখন আমার অপারেশনের থ্রু ও আমাকে যে সাপোর্টটা করেছে, কেয়ারটা করেছিল, তখন থেকে ভালো লাগাটা আসলে দুজনের পছন্দ হয়। তারপর আমরা ফ্যামিলিকে জানাই। কিন্তু আমি ওই অপারেশনটা সারতে আমার ভালো লাগাটা কি আগে আপনার ছিল না ভাইয়ার ছিল? দুইজনেরই। আমাদের কখনো বলাই হয় না যে আমরা ভালোবাসি বা এরকম কিছু। ও আচ্ছা। তো আমাদের ফ্যামিলিও খুব বন্ডিং ক্রিয়েট হয়ে গেল, যে আমাদের সেম ফ্যামিলি মেম্বার, সবাই খুবই সেম এইজেরই। তো তারা ভাবলো যে ঠিক আছে, ওয়াই নট, দুইটা ভালো বাচ্চাকে একসাথে বিয়ে দিয়ে দিই, আমরা একটা ফ্যামিলি। মানে অসুস্থতা থেকে এখন বলতে হচ্ছে অসুস্থতা থেকে যদি ভালো কিছু হয় তাহলে অসুস্থতাই ভালো। হ্যাঁ, আমি জানতে পারলাম সালমান সম্পর্কে, জানতে পারলাম ওর মা সম্পর্কে, জানতে পারলাম যে ওনারা এত কেয়ারিং। সো ওইটাই, আমার মা খুবই গ্রেটফুল তাদের প্রতি। কিন্তু ব্রেক নিয়েছিলাম 8 মাসের মতন। তারপর আবার আমি ঈদের টাইম চলে এসেছিল। আমার মনে আছে আমি একটু পেইন ছিল, তারপর আমি শুটিং করেছিলাম, মাকে নিয়ে গিয়েছিলাম। তো তারপরে এই যে জার্নি শুরু হলো, বা তার আগে আপনার কি ইচ্ছে ছিল যে লাইফ পার্টনার কি ইন্ডাস্ট্রি থেকে কাউকে চুজ করবেন নাকি ইন্ডাস্ট্রির বাইরে কাউকে চুজ করবেন, এমন কি চিন্তা ভাবনা ছিল কিনা? এরকম গদবাঁধা কোনো চিন্তা ছিলই না। আমি ভাবলাম যে আমার ফ্রেন্ডের মতন হলেই হয়, আমাকে একটু সাপোর্ট করবে হলেই হয়। এবং আমি নামাজেও সেটা সেজদাতে আল্লাহর কাছে চাইতাম। তো এটা আল্লাহ কেমন যেন শুনে নিয়েছে আমার। আর অন্য দোয়া কবুল হোক আর না হোক, আমি আমার লাইফ পার্টনারকে নিয়ে আলহামদুলিল্লাহ একদম স্যাটিসফাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ একদম একদম সুন্দর, এটা শুনে নিয়েছে সুন্দর মতো। আল্লাহকে শুকরিয়া। আচ্ছা, আমরা আরো গল্প করব, আরো আড্ডা দিব, আরো না জানা কথা জানবো আপনার কাছ থেকে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, মেরিল সিরাম সোববান নিবেদিত সেলিব্রিটি আড্ডা থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। মেরিল সিরাম সোববান নিবেদিত সেলিব্রিটি আড্ডা। দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন মেরিল সিরাম সোববান নিবেদিত সেলিব্রিটি আড্ডা। আমাদের সঙ্গে আজ আড্ডা দেবার জন্য উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় সালহা খানম নাদিয়া আপু। কথা বলছিলাম কাজ এবং বিয়ে এবং এই সম্পর্ক নিয়ে। আমরা দেখেছি, মানে আমি ভেরি এক্সাইটেড এই জিনিসটা আনতে, সেটা হচ্ছে যে রিসেন্টলি আমরা দেখেছি যে মানে একটা পারিবারিক টিভিসি আপনাদের হয়ে গেছে, ওবিসি হয়ে গেছে আপনাদের। এবং এটা মানে খুবই আমাদের জন্য বেশ আনন্দদায়ক একটা বিষয় যে একটা ফুল ফ্যামিলি, মানে আলাদা করে বাইরে থেকে কাউকে হায়ার করতে হয়নি, ফুল একটা ফ্যামিলি, এবং সেখানে আপনার ছোট্ট বাবুটাও পার্টিসিপেট করেছে। ওটা ওর প্রথম কাজ ছিল এবং সে আসলে বোঝার আগেই প্রথম কাজটা করে ফেলেছে। এই বিষয়টাকে আসলে বা এক্সাইটমেন্টটা, ওই অনুভূতিটা কেমন ছিল? অনেক ডিফারেন্ট। আমি একটু অ্যাড করি, ছেলে আর্টিস্ট ছিল আমার হাজবেন্ড, মেয়ে আর্টিস্ট আমি, মা আর্টিস্টটা আমি, বেবি আর্টিস্টটা সানা, এবং ডিরেক্টর ছিল আমার ভাই। সো আমরা একটা ফ্যামিলি প্রোডাকশন হাউস খুলেছি, যেটাতে টুকটাক আমরা ট্রাই করছি। আচ্ছা, তো এটা মনোয়া মার্টের একটা ওবিসি ছিল, যেহেতু বেবি প্রোডাক্ট, সানাকে বেশিরভাগ প্রোডাক্ট আমরা ওখান থেকে নিই। তো আমরা একটা প্রপোজাল দিলাম, আর হুট করে একটা ওবিসি আমাদের হাতে ঝুড়িতে চলে আসলো, আর আমরা কাস্টিং নিজেদেরকে ঠিক করে নিলাম। না, সেটা তো কমফোর্টেবল এবং খুব ভেরি ন্যাচারালও হয়েছে বিষয়। আমাদের মনে আছে বিকালের মধ্যেই মনে হয় শুটিং শেষ, মানে সবাই এত প্যাকড, সবার ব্রেনে আছে কি হবে না হবে, এক্সপ্রেশন দেওয়া লাগবে, সানার হাত উঠানো লাগবে, সানা হাত উঠাচ্ছে, এরকম করছে, সালমানের মানে সব, মানে সবাই ট্রেন্ড। না, আমি কিন্তু এই যে শুরু হওয়ার আগেও আমি আপনাকে বলছিলাম যে আপু, রিসেন্টলি সানার একটা ভিডিও আপনার সঙ্গে আমরা দেখেছি যে ড্রাগন ডাইনোসর কিভাবে আওয়াজ করে, এবং সেখানে সে যেভাবে রিয়াকশনস দিচ্ছিল, মানে মনে হচ্ছিল যে কোথাও কি কোনো কিছু সেট করা, ও বুঝছে এবং ও ঠিক যতটুকু আপনি চাইছেন ততটুকুনি দিচ্ছে। মাশাআল্লাহ, মানে এটা কিভাবে সম্ভব? অনেকবার প্র্যাকটিস করালাম, তারপরে আসলে তখন ওর মুড ছিল একটু ঘুমানোর আগে একটু উটপাটাং শব্দ করে ও। তো আমি যখন ডাইনোসরের ভিডিওকে দেখাচ্ছিলাম এরকম আওয়াজ, পরে আমি ওর সাথে ব্যঙ্গ করছিলাম। তারপর আমি জিজ্ঞেস করলাম, মা ডাইনোসর কিভাবে আওয়াজ করে, আর সেটাকে আমি ডাইনোসরের ফেসে আসলে এডিট করে লাগিয়েছি পরে। না, সেটা করেছেন, বাট সে যে আপনার কথাটার সাথে সাথে সেই রেসপন্সটা করছে, এবং আপনি যতটুকু সময় ধরে চাচ্ছেন ততটুকু সময় ধরে সে করছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবং এই যে ধরেন কি হয়,
বাবা মারা একটু সাপোর্টিভ থাকলে, মানে যেটা আমাদের সময়কার বাবা মারা পর্যন্ত ছিল না, সাপোর্টিভ থাকলে কিন্তু বাচ্চাদের জন্য এই যে দেখেন সে বোঝার আগেই একজন আর্টিস্ট হয়ে গেছে। এটা মাশাআল্লাহ। হয়তো জন্মগত জিন থেকে পেয়েছে, বাবা অভিনেতা, মা অবশ্যই অভিনেত্রী, তাই। so এই এবং জন্য- ফ্যামিলির মধ্যে মোটামুটি সবই হ্যাঁ। ক্যামেরার সামনে দিয়েই ঘোরাঘুরি করে। হ্যাঁ, মামাও অভিনেতা, এই তো এরকম। আপু আমরা জানি আপনি বেশ চঞ্চল, হাসি খুশি, এবং আমরা আপনি যে ক্যারেক্টারগুলো প্লে করেছেন সেখানে আমরা সবসময় তেমনই দেখেছি। একটু জানতে চাই যে কে বেশি দুষ্টু, আপনি যে ক্যারেক্টারগুলো প্লে করেন সেই নাদিয়া নাকি ক্যামেরার পেছনের নাদিয়া? ক্যামেরার পেছনে না দিয়ে বেশি দুষ্টু, আই থিঙ্ক আমার ফ্যামিলি বলতে পারবে। আচ্ছা, আর যখন কোনো চরিত্র প্লে করেন তখন কি আসলে যেই চরিত্রটাই আসে সেটা নিয়ে অনেক বেশি ভাবতে হয়, নাকি মনে করেন যে না ঠিক আছে ক্যামেরা অন হলে আমি আসলে ইন করে যেতে পারবো ক্যারেক্টারে? এটা আসলে ক্যামেরাতে বললে হয়তো ঠিক না, আমি বেশি ভাবি না ক্যারেক্টারটা নিয়ে। আমার ডায়লগটা পড়ার পর বা স্ক্রিপ্টটা পড়ার পর আমার জানি না এটা কেমন যেন হঠাৎ করে আমার স্ক্রিনে অন হইলে আমি ওই ক্যারেক্টারটা ঢুকে যাই। মানে আপনি হচ্ছেন ওই স্টুডেন্ট যারা হচ্ছে পরীক্ষার আগের দিন রাতে পড়ে ভালো করবো আমি। রাইট, এটা। কনফিডেন্ট হয়ে যায়, আচ্ছা, পাস করে তো ফেলি। এই থ্রু আউট আপনার জার্নিতে আপনার জন্য সবচাইতে চ্যালেঞ্জিং ক্যারেক্টার কি ছিল? বিবিসির কাজ ছিল একটা, হুম আরেকটা হচ্ছে মায়ের ক্যারেক্টার ছিল। হুম বিবিসিটা ছিল হচ্ছে 2014-তে আই গেস, ওজান গাঙের নাইয়া, সিজন 3। সেখানে মাঠকর্মীর ক্যারেক্টার করেছিলাম। টানা 7 মাস কক্সবাজারে আসা যাওয়ার মতো থাকতাম, আর মাঠে মাঠে রোদে রোদে ঘুরে ঘুরে সব শুটিংগুলো করতে হতো। খুবই টাফ, নোনা জলের বাতাসে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমার। বাট আমি কি বলবো, আমার অ্যাক্টিং শেখার সবচেয়ে বড় ক্লাস ওখানে ছিল। অনেক অনেক গুণী অভিনেতা অভিনেত্রীর সাথে সেখানে ডলি জোহর ছিলেন, অনেকে ছিলেন, রনক হাসান, তৌসিফ আবু, আমরা। তারপরে মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। আরেকটা কাজ আমি টেলিফিল্ম করেছিলাম একটা চ্যানেলে, সেটা নমিনেশনও পেয়েছিলাম, নিয়তি। ওইটাতে একটা মেয়ের 5টা ডাইমেনশন ছিল লাইফের: প্রেমিকা, ওয়াইফ, প্রেগনেন্ট মা, তারপরে বাচ্চা অ্যাবর্শন হয়ে যায় সেটা, বাচ্চা হয়, বাচ্চা ছাদ থেকে পড়ে যায় সেটা একটা মা। মানে কতগুলো ডাইমেনশন, মানে একটা জীবনের ফেস যেগুলো মানে একটু ব্যাড থাকে লাক মাঝে ভরা একটা মায়ের, সেটা হতে পারে, সেরকম হতে পারে। আরেকটা হচ্ছে বাচ্চাকে পালক নেয় যখন বাচ্চা তার না হচ্ছিল, সেরকম একটা পজিশন। তারপর সেই বাচ্চা আবার নিজে বাচ্চা হওয়ার পরে সেই বাচ্চাটাকে মানে হেড করা, মানে আমি ওটাতে অনেক বেশি টাফ ছিল আমার। আমার এখনো মনে পড়ে যে আমি যেহেতু ডাইভারশন ছিল অনেক বেশি এতগুলা চরিত্রে। ভাঙা গড়া বাচ্চা মারা গেছে পরে পাগলের মতন হয়ে যাওয়া, আরেকটা বাচ্চা আসার পরে নিজের বাচ্চাকে আপন ভেবে ওই বাচ্চাটাকে পর করে দেওয়া। আমি বলবো যে আমার ক্যারিয়ারে অনেক অনেক টাফ একটা অ্যাক্টিং ছিল। কারণ যে ওই যে যেটা বললাম যে অল্প সময়ের নিয়তি, মধ্যে এত হ্যাঁ। বেশি ডাইভারশন আনতে হচ্ছিল, এটা অবশ্যই খুব চ্যালেঞ্জিং একটা কাজ, বাট আপনি বেশ ভালোভাবে কিন্তু পোর্ট্রে করেছেন সেটা স্ক্রিনে। আচ্ছা আপু, এই মুহূর্তে এসে এখন মোটামুটি একটা মানুষের জীবনের যেই স্টেপগুলো থাকে তার অনেকটাই আপনি পার হয়ে এসেছেন, এবং আপনি এখন প্রাউড মাদার একজন। সো এখন এসে এই সময় এসে আপনার কাছে সাকসেসের ডেফিনেশনটা আসলে কি? আলহামদুলিল্লাহ, সাকসেস মানে হচ্ছে সুখী থাকা আমার কাছে মনে হয়, আর হেলদি থাকা। হেলদি থাকাটা অনেক বেশি দরকার, কারণ হচ্ছে যে আমি অসুস্থ থাকার কারণে যে কষ্টগুলো সাফার করেছি ওইটা আসলে খুবই আমি আর চাই না কখনো। তো আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ তুমি যেটা বললা, স্টেজে আমি অনেক কিছু লাইফে অ্যাচিভ করেছি, অ্যাওয়ার্ডস, ফ্যামিলি সাপোর্ট, ফ্যামিলি লাভ, আমার বিলাভ হাজব্যান্ড, আমার বেবি, সব কিছুই, আমার ফ্যানদের এত ভালোবাসা। তো আমি সাকসেসফুল। আমার মনে হয় যে অ্যাচিভ হয়ে গেছে অনেক কিছু, তারপরে যেন কোথা থেকে বাকি একটা আছে, এরকম মনের মধ্যে আকাঙ্ক্ষা রয়ে গেছে। মানুষ বলে না, মৃত্যুর আগ পর্যন্ত মানুষ মনে হয় কি যেন একটা বাকি। তারপরেও শিল্পীদের বেশি হয় এটা, শিল্পীদের মনে হয় যে দিতে দেওয়া বোধহয় শেষ হয়নি, মানে আরো বোধহয় ভালো কিছু করতে পারে। অ্যাজ এ হিউম্যান আমার মনে হয় যে আমার আরো অনেক কিছু অ্যাচিভ করা বাকি, বা আমার সানা যেহেতু আসছে ওকে একটু সেট আপ করে আমার করতে হবে আসলে। অবশ্যই, মানে নিউ আল্লাহ আমাকে রেসপন্সিবিলিটি। তৌফিক দিয়ে এতদিন, হ্যাঁ এটাই আর কি। অবশ্যই, ইনশাআল্লাহ। আপু আমরা জানি যে আপনি বলিউডের একটি চলচ্চিত্রের অফার পেয়েছিলেন, কিন্তু সেটি ফিরিয়ে দিয়েছেন। আমরা কি চলচ্চিত্রের নামটা মেনশন করব? না না না, এটা কি আসলো কেন? আচ্ছা, আমরা জানি যে সেটা আপনি না করে দিয়েছিলেন। সেটার কারণটা যদি আমরা জানতাম, বা এখনো তেমন কোনো ক্রাইটেরিয়া আছে কিনা যে আপনি এখনো যদি আসে কোনো অফার আপনার কাছে? ওইটা আসলে এটা সিরিজের মতনই, সিরিজ নাকি ফিল্ম, হ্যাঁ একটু লিপ মানে লিপ লকের একটা সিন ছিল ওইখানে, ওইটা তো আচ্ছা। আসলে আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, মানে আপনার কাছে মনে হয়েছে যে সেটা আপনি করতে পারবেন না, এই কারণেই না করে আমি এটার জন্য প্রযোজ্য না আসলে, এই জন্য। আচ্ছা, আর এছাড়া আর কোনো সিনেমা ফিরিয়ে না। দিয়েছেন এমন হয়েছে? সিনেমা ফিরিয়ে দিন, আমি সিনেমার জন্য রেডি হইনি এখনো ফুল কমার্শিয়াল মুভির জন্য, বাট এমনি আর্ট ফিল্মগুলোর আমি
কাজ করেছি, আর সামনে একটা আসবে হয়তো আমার বিয়ের আগে দিয়ে। আমি সিনেমার ফিরিয়ে দেওয়ার মতো এত বড় আর্টিস্ট আমি হয়ে যে সিনেমা ফিরিয়ে দিব আমি না, কিছু আর্টিস্টদের থাকে না যে আমি আসলে এই ধরনের কাজ ছাড়া যদি অন্য কোনো কিছু হয় তাহলে আমি করতে চাই না, আমার হ্যাঁ, সঙ্গে হয়তো এটা বা যায় না। এটা আমি অফ ট্র্যাকের সিনেমার জন্য আমি 100% রেডি, বাট ওই যে ফুল কমার্শিয়ালের জন্য আমি যোগ্য উপযোগী না আমার মনে মানে হয়। আপনার কাছে মনে হয় যে হ্যাঁ। আপনি বোধহয় আরো অনেক ফোটাতে বেটার পারবেন না অপশন নিজেকে। আছে, সো আমি একটু অন্য ট্র্যাকেই থাকি, এটা মনে করি আমি। আচ্ছা, এখন কি আমাদের দেশি কাজ দেখা হয় কিনা? আমাদের দেশে যে প্রোডাকশন গুলো আসছে বেশ ভালো ভালো, যেগুলো নিয়ে আমরা বেশ আশাবাদী হ্যাঁ, বা পছন্দ সিনেমাগুলো করি। দেখা হয়, ঈদে দেখেছি, সানাকে নিয়ে সাহস করে গেলাম নিশো ভাইয়ের সিনেমা দেখার জন্য, দেখলামও। আর মাঝখানে সানা কান্নাও করেছে, ভাবলাম যে ওকে নিয়ে বের হয়ে আসবো একটু হাঁটাহাঁটি করে, তারপর আর পরেরগুলো দেখতে পারলাম না, কারণ বেশি ছোট বাচ্চা যেহেতু। এখন আমরা যেহেতু বিভিন্ন প্ল্যাটফর্মে আসে টিভিতে, সেগুলোতে দেখে নিচ্ছি। আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই খুবই ভালো লাগে। মানে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি আমাদের নাটকের যারা আছেন, তারাও করছেন, আমাদের যারা আগের নায়ক সিনেমাতে তারাও খুব ভালো করছেন, সবার অ্যাক্টিং আরো বেশি পলিশড হয়ে আসছে, মানে এখন বলিউডের সিনেমা দেখছি না। রাইট, আমি লাস্ট কবে একটা বলিউডের সিনেমা দেখেছি আমার তো মনে পড়ছে না, আমি সব বাংলাদেশের সিনেমাগুলো দেখছি। ট্রু। এবং আমাদের প্রোডাকশনস এত ভালো হচ্ছে, সবকিছু মিলে এত ভালো হচ্ছে, আমরা কিন্তু আবার So বেশ proud of আশাবাদী আমাদের চলচ্চিত্র নিয়ে। আপু, বিকি জাহিদ পরিচালিত একটি ওয়েবে আমরা আপনাকে দেখেছি, আমি যদি ভুল না করি একটি খোলা জানালা বোধহয় ওটার নাম। এরপরে আসলে আমরা আপনাকে ওটিটিতে খুব একটা পাইনি কেন? আচ্ছা, বিকি জাহিদকে নিয়ে দুইটা, ও আমার সিনেমাও ছিল সেখানে, ওটা ওটিটিতেই ছিল। আচ্ছা। ওটা ছিল হচ্ছে রেড রাম, আমি আচ্ছা, নিশো হ্যাঁ, ভাই, আমি মেহজাবিন, তারপরে মনোজ ভাই। এবং সেখানে কিন্তু সেটাতে আপনার award চরিত্রটা পেয়েছি। একটু ডিফারেন্ট ছিল। ওইটা তো কষ্ট, এটা তো বলতে ভুলে গেলাম, ওটা তো অনেক কষ্ট হয়েছে। ওটাতে আমি অ্যাওয়ার্ডও পেয়েছিলাম, মেহজাবি, আমরা সবাই প্রত্যেকটা চরিত্রই পেয়েছিলাম আলহামদুলিল্লাহ, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছিল। আর এরপরে ওটিটির জন্য করছি না, কারণ হচ্ছে স্ক্রিপ্ট যেরকম আসছে সেরকম আসলে আমার পছন্দ হচ্ছে একটু নেগেটিভ আসলে আমি আসলে চাই না, আমার এটা ঠিক না, অভিনেতা হিসাবে সব রকমেরই করা উচিত, চরিত্র। বাট আমার একটু কেমন যেন একটু ভাবনাটা জানি কেমন। ভাবনাটা কেমন না, আবার আমার কাছেও যেটা মনে হয় যে আপনাকে তো আসলে তেমন কোনো চরিত্রে আমরা কখনো দেখিনি, এবং আমার কাছে মনে হয় যে আপনাকে তেমন চরিত্রে দর্শক আবার হয়তো বা নিতেও পারবে কিনা, কারণ এইটা ভালো কথা বলেছো যে আমি আমার দর্শকদের জন্য তো কাজ করি, আর নিজের ভালো লাগার জন্য, এটা সবচেয়ে বড় কথা। ওরা হয়তো আমাকে এটা অ্যাকসেপ্ট করবে না, বা আমি নেগেটিভ কোনো ক্যারেক্টার আমি কি প্রেজেন্ট করলাম, আমার থেকে যারা শিখছে, যারা আমাকে ডিভা বা আমাকে ফলোয়ার দেখছে, তাদেরকে আমি এটা কি দিলাম, আমার এটার এই দায়িত্ববোধটা সবসময় কাজ করে আসলে। আচ্ছা, মানে চ্যালেঞ্জ নেওয়ার থেকে আপনার কাছে মনে হয় যে আমরা দর্শকদেরকে আমি ডিসঅ্যাপয়েন্টেড কি শিখাচ্ছি বা কি দিচ্ছি, এটাই। আচ্ছা, মানে কাজ যখন আসলে একটা প্রোডাকশন যখন হয় তখন অনেক ধরনের অনেক কিছু হয়, অনেক ঘটনাই ঘটে। কখনো কি কোনো প্রোডাকশন এমন মনে হয়েছে যে না আমি আর এটা করবো না, মানে এতই বেশি হয়ে গেছে যে মনে হয়েছে যে ঠিক আছে আমি মাঝখান থেকে ছেড়ে দিয়ে এটা চলে যাবো? হ্যাঁ, একটা করেছিলাম, এটা একটু বেয়াদবি হয়ে গেল আমার মনে হয়। তারপরে আর হুমায়ুন ফরিদি স্যারের সাথে আমার আর কাজ করার সৌভাগ্য হয়নি। মানে বেয়াদবি মানে কি, আমি সকাল 8টার সময় সেটে গিয়েছি, তো তখন আমি একটু বেশি ইয়ং, মানে এতক্ষণ একটা বাচ্চা মানুষ বসে থাকাটা সেটের মধ্যে বলতে গেলে রাত 11:30 পর্যন্ত বসে থাকা, হ্যাঁ, তখন আমার মাথা ক্র্যাক হয়ে গেছে এদিক থেকে। মানে হুমায়ুন স্যারের সব দিকে, হুমায়ুন ফরিদি স্যারের আসলে সিন হচ্ছে, আউটডোরে হচ্ছে, এই হচ্ছে, এখন না বুঝি, তখন তো মাত্র মনে হয় 2 থেকে 3টা কাজ করেছিলাম। একটা গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট ছিলাম আমি, সেক্রেটারি ছিলাম, তো আমি ভাবছি যেহেতু সেক্রেটারি, তো আমি সেক্রেটারি যেহেতু আমার কাজটা আমার অনেকগুলো সিন হবে এবং আমি সেটা করে ফেলতে পারবো। পরে দেখলাম সিন চেঞ্জ করে তারা দেখলো সব রুমের মধ্যেই, তো আমি যে কোনো সময় আসলেই হতো, ওদের আউটডোর শেষে, এখন তো বুঝি আউটডোর পরে ইনডোর লাস্টে হয়, তো তখন আমাকে হ্যাঁ নিউ কামারদের কিন্তু এখনো দেখি যে করে এটা, তো আমি এটা পছন্দ করি না, যেটা করবা না, এটা মানুষকে মেন্টালি একদম ডাউন করে দেওয়া। তখন রাত 11:30 বাজে লাইট করছে, বলে এখন নাদিয়ার ওই সিনগুলো হবে, আবার ওই ফ্রেশ মেকআপটা নিয়ে নাও, 4-5 বারে আমাকে মানে রিফ্রেশ করেছিল মেকআপ, আমাকে একটু বোল্ড লাগাতে হবে দেখে। তো রাত 11-11:30, বাবা তো তার মধ্যে আবার অ্যাপ্রিশিয়েট করে না কাজ, বাসায় তো প্রবলেম, আপনি অলরেডি একটা রিস্ক নিয়ে আপনি কাজ করছেন। তারপর আমি বলছি যে আমি আর করতে পারবো না, বলছে না তোমাকে তো করতে হবে আপু, এটা কি হবে, আর মেয়ে পাবো কোথায়। পরে আমি বেয়াদবি করে তেল মুখের মধ্যে, যাক আমি আর করবো না, আমাকে যা ইচ্ছে তাই করে, আমি আর শুটিং করবো না, কাঁদতে কাঁদতে বের। সেটাতে কি মানে অবশ্যই হুমায়ুন ফরিদি আমাদের অত্যন্ত রেসপেক্টেড একটা মানুষ, রেসপেক্টেবল মানুষ, মানে সে কি এটাতে মাইন্ড করেছিল কিনা বা কিছু সেও তো সেট থেকে চলে আসতো, আমি শুনতাম, মানে একটু তার মনক্ষুণ্ণ হলেই, মানে আপনার সঙ্গে তারপরে আর দেখাও হয়নি আমার, প্রথম সকালে একটু দেখা হয়েছে, বাট এরপর আর দেখা হয়নি। সে হয়তো গাড়িতে বা কোথাও রেস্ট করছিল, আমি যে এই কাজগুলো করছি মেকআপ রুম, এটা উনি জানে না, আচ্ছা, হয়তো অন্য কারণে। খুব স্বাভাবিক একটা বিষয়। এবং এই যে কথাটা আপনি বললেন যে এখনো
এই জিনিসগুলো হয়। আমরা এই যে আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো কোথাও কোথাও একটু ল্যাকিংস আছে, এটা নিয়ে একটু ছোট্ট করে কথা বলবো, বাট তার আগে আমি আরেকটা বিরতিতে যাচ্ছি। দর্শক, বেশ জমজমাট মজাদার আড্ডা চলছে, আমাদের আড্ডা চলবেই, আপনাদের আরেকটু অপেক্ষা করতে হবে, কারণ আমাদের সময় হয়েছে মেরিল সিরাম সোপার নিবেদিত সেলিব্রিটি আড্ডা থেকে ছোট্ট একটা বিরতিতে যাবার। সঙ্গেই থাকুন। মেরিল সিরাম সোপার নিবেদিত সেলিব্রিটি আড্ডা। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি মেরিল সিরাম সোপার নিবেদিত সেলিব্রিটি আড্ডায়। জমজমাট আড্ডা দিচ্ছি আমরা নাদিয়া আপুর সাথে। আপু, কথা বলছিলাম এই যে ইন্ডাস্ট্রিতে এই জিনিসগুলো যে হয়, বা এখনো কিন্তু সেই কমপ্লেনটা আছে, প্লাস এখন একটা নতুন কমপ্লেন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ভালো ভালো কাজগুলোতে গদ বাঁধা কিছু আর্টিস্টকেই নেওয়া হচ্ছে, বাকিরা আসলে সুযোগ পাচ্ছে না। সেই জায়গা থেকে অনেকে আবার বলে যে ক্যারিয়ার ছেড়ে দিব, আর এটা ভালো লাগছে না, বা অন্য কোথাও ডাইভার্ট হওয়ার বিষয়টা, এটাকে আসলে আপনি কিভাবে দেখেন, বা আসলে এটা আমাদের এলিমিনেট করাটা কত দ্রুত জরুরি? এটা আসলে কিছুই করার নেই আমার কাছে মনে হয়, কারণ আমি মনে করি যে আমার জেনারেশন যেটা ছিল লাকি, আমরা লাস্ট যে আমরা সব ডিরেক্টরের সাথে কাজ করার সুযোগ পেতাম, সব নায়কের সাথে থাকতো। এমনও আছে মাসে আমার প্রত্যেকটা নায়কের সাথে দেখা হতো। আচ্ছা, লাইক 2 দিন অপূর্ব ভাইয়ের সাথে, তারপর নিশো ভাইয়ের সাথে, তারপরে মোশাররফ ভাইয়ের সাথে, তারপরে সজল ভাইয়ের সাথে, তারপরে আবার জোভানের সাথে, তারপর আবার সিয়ামের সাথে, সিয়াম যখন নাটক করতো, তারপর আবার তৌসিফের সাথে, আবার নতুন করে আরশের সাথেও আবার নায়িকার কাজ করতাম। আচ্ছা, তো নীলয়ের সাথেও করতাম। তো আমি সবার সাথেই করতে পারতাম, মাসে দেখা হতো, খুবই একটা ভ্রাতৃত্ববোধের মধ্যে কাজ হতো, ভালোই লাগতো। বাট আমার বিয়ের ঠিক আগে থেকেই তো মনে হলো এরকম শুরু হয়েছে যে একটা কাপলই থাকবে, তারা বিভিন্ন ডিরেক্টরের কাজ করবে, তারা সেটের সবকিছু তারা ডিসাইড করবে, এটা তাদের ভিউ বাড়ছে। আমি কখনো নাটকে, আমাদের সময় তো ভিউ দেখার জন্য নাটক হতো না, নাটকটার নাম এখন পর্যন্ত মনে থাকবে এরকম নাটকে আমরা এরকম শর্ট ফিল্মে আমরা কাজ করতাম। বাট এখন এরকম ভিউ অনেক হয়েছে, এরকম কোন নাটকের নাম অডিয়েন্সের মনে আছে বা আমাদের মনে আছে সেটা তো আমার চোখে পড়ছে না। মানে ভিউ হচ্ছে, চ্যানেল মালিক অনেক লাভবান হচ্ছে, বাট আমার মনে থাকার মতন কোনো কিছু হচ্ছে না, এরকম মনে হয়। মানে আপনার কাছে এটা মনে হয়েছে? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, সেখান থেকে আপু, আপনি অনেক প্রমিনেন্ট আর্টিস্টদের সাথে, প্রমিনেন্ট আর্টিস্ট বলতে সবাই যারা ভালো করছে, ডেডিকেশন যাদের অনেক বেশি, সবার সাথেই কম বেশি আপনার কাজ করা হয়েছে। তার মধ্যে যদি আমি জানতে চাই যে মানে কোন কো আর্টিস্টের সঙ্গে কাজ করে আপনার কাছে মনে হয়েছে না ঠিক আছে, স্মুথলি তো সবকিছু গেছে, আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো, প্লাস হয়তো বা ওই যে থাকে না নলেজ এক্সচেঞ্জের একটা বিষয়, পারফরমেন্স এক্সচেঞ্জের একটা বিষয়, নতুন করে কিছু একটা জানার বিষয়, সেই বিষয়গুলো পেয়েছেন? হ্যাঁ, খুব ভালো আমি শিখতে পেরেছি। আমার সিনিয়র মাশাআল্লাহ 4 জনের কাছ থেকে আমি একদম একদম নাম হাতে গোনে বলতেই পারবো। প্রথমে বেশি শিখেছি হচ্ছে আমি মোশাররফ ভাইয়ের কাছ থেকে, তারপর হচ্ছে যে আমার নিশো ভাই, মডার্ন অ্যাক্টিংটা নিশো ভাইয়ের থেকে শেখা, ইমোশনাল অ্যাক্টিংটাও নিশো ভাইয়ের থেকেই অনেকখানি রপ্ত করা। আর অপূর্ব ভাইয়ের থেকে শিখেছি কিভাবে একদম স্পষ্টভাবে প্রত্যেকটা ডায়লগস দিতে হবে, এবং আমি ভাইয়ের সাথে কম্পিটিশন করে আমরা এরকম সিন রিহার্সাল করতাম যে আসলে দেখি কেমন হয়। আর প্যাশনেবল, অনেক প্যাশনেবল নিশো ভাইয়া, সরি অপূর্ব ভাইয়া। তারপরে আমার সজল ভাই আরেকজন খুব ফেভারিট, সেও আমাকে খুব সাবলীলভাবে অভিনয় করতে হেল্প করতো। মানে আমি খুবই ব্লেসড যে আমি এই নায়কগুলোর কাছ থেকে তা খুবই। এবং আপনি যাদের যাদের নাম বলেছেন সবারই কিন্তু একটা ইউনিক ওয়ে আছে অভিনয়ের, একজন একজনের থেকে ডিফারেন্ট, এবং সবার কাছ থেকে আপনার শেখার সুযোগ হয়েছে এবং আপনি নিতে পেরেছেন, মানে সেখান থেকে কিন্তু 4 জনের কাছ থেকে 4টা জিনিস আপনি আয়ত্ত করে ফেললেন। তো সেই জায়গা থেকে অবশ্যই অনেক ব্লেসড। আচ্ছা, কোন আর্টিস্টের সাথে কো আর্টিস্টের সাথে সবথেকে বেশি আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, অথবা আপনাদের কেমিস্ট্রি ভালো ছিল? নিশো ভাইয়ের সাথে। নিশু ভাইয়ের সাথে সবথেকে বেশি হয়েছে। আমাদের তো ওনাকে দেখে মনে হয় কোথাও বেশ রাগী, মানে না না, উনি আমার মতনই পুরা একদম, মানে আমরা যেরকম, আমি অফ ক্যামেরা তোমার সাথে যেমন ছিলাম, আমি নিশো ভাই এরকমই, খুবই মানে লয়াল বা খুবই ফান লাভিং, জলি, মানে ওটার ক্যামেরাতে মনে হয়। তাহলে কি আমরা ওই যে ওনার ক্যারেক্টার গুলো দেখতে দেখতে বোধহয় মনে হয় যে খুব, হ্যাঁ, আমাকে তো অনেকে বলে আমি অনেক রুড, সংসারে মানে হাজবেন্ডের সাথে মারামারি করি, বাট আমি তো বলে আপনাকে অনেকে বলে, মানে সেটা আপনার ক্লোজ মানুষ শুন বলে? না না, আচ্ছা, কারণ জানেই আমি কিরকম। স্ক্রিনের অ্যাপিয়ারেন্সে তো আমরা জানি যে আপনি একদম সুইট, আবার কিছু রাগী ক্যারেক্টারও হয়, কিন্তু ওটার জন্য ভাবে হয় নাকি। আচ্ছা আচ্ছা আপু, আমরা একটা সেগমেন্টে যাচ্ছি এখন, এটা আমাদের একটা ফান সেগমেন্টটা হচ্ছে এমন যে আমার কাছে 3টা ছবি আছে মোটামুটি, আমাদের দেশি বিদেশি, বলিউড, হলিউড এবং ঢালিউড, সব জায়গার স্টার, বিভিন্ন সেক্টরে, নট লাইক যে তাদেরকে অভিনয় করতে হবে, বিভিন্ন সেক্টরে তারা স্টার, সো সেলিব্রিটি,
তাদের ছবি আমি আপনাকে একটা একটা করে দিব এবং আমি আপনাকে আসলে বোঝানোর চেষ্টা করবো, ট্রাস্ট মি, আমি আপনাকে খুব ফুললি বোঝানোর চেষ্টা করবো এটা অভিনয় কে। করে দেখাবা? মানে অভিনয় না, আমি হিন্টস দিব আপনাকে যে আচ্ছা। কে হতে পারে। ঠিক আছে, আমি চেষ্টা আপনাকে করি। বলে হিন্টস দিব, আপনাকে নামটা বলতে হবে। আপু এটা একটা গ্রুপ ওয়ার্ক, সো হারা যাবে না কোনো ওকে ওকে ওকে, কারণ আপনি হেরে গেলে আমিও হেরে যাচ্ছি। না। ঠিক আছে, চেষ্টা করছি। ফার্স্টে এটা দিব। আচ্ছা ঠিক আছে, আমরা ফার্স্টেই চোখ বন্ধ করে ধরি না? চোখ বন্ধ করে থাকি, সমস্যা নেই, আপনি তাও দেখতে পাবেন না বোধহয়। এই যে আমি যে চালাক, চেষ্টা ও করে আচ্ছা, দেখতে পারি। হ্যাঁ চেষ্টা করে দেখতে পারেন। ও আচ্ছা, উনি? হ্যাঁ হ্যাঁ। না না, ভুল কিছু নেই। আমাকে কনফিউজ করার চেষ্টা চলছে। এটা আচ্ছা, নাকি না ওটা? না ও, না, আচ্ছা, দেখে sorry, নাও sorry, sorry, প্লিজ। ঠিক আছে। আচ্ছা, এটা যার ছবি, হুম। তিনি একজন পর্তুগালের তিনি একজন ফুটবল প্লেয়ার, বাট সম্প্রতি তিনি খেলছেন, আমার তো মনে হয় খুব ইজি করে দিচ্ছি, সম্প্রতি তিনি অন্য একটা মিডল ইস্টের কোনো একটা গ্রুপে খেলছেন, ফুটবলার। তার আরে, গাড়ির নামটা কালেকশনের যেন জন্য কি? সে খুব, আমি তো ফুটবলার সবার নাম একজনেরটাই শুধু জানি, নামটা কি জানো? ওই যে এই যে কি যেন, রোনাল্ডো। আলদো কি জানো, আলডো রোনাল্ডো না? হ্যাঁ হয়েছে, গুড গুড হয়েছে। আচ্ছা, কি জানো বলে, আমি কি খুব মানে খুব ইজিলি, হ্যাঁ, পর্তুগাল বলে তো বোঝাই যায়। আচ্ছা, মানে এর থেকে কঠিন ভাবে আসলে কিভাবে বোঝাতে হয় ঠিক আমি আছে, জানি না। ঠিক আছে। আচ্ছা, আপনি পাস করেছেন। সেকেন্ডটা, আবার নি আচ্ছা, কোথায়? হুম, ও আচ্ছা, উনি? হ্যাঁ আচ্ছা, উনি 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 ওই তো বলেন, ভয় দেখায় বলেন যে। কি নি। বলো হিন্টস। আচ্ছা, উনি আমাদের 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 মানুষ, আমাদের ইন্ডাস্ট্রির, আমাদের চলচ্চিত্রের মিষ্টি হাসির অধিকারী। মোটামুটি আমাদের আগের জেনারেশন থেকে শুরু করে আমাদের জেনারেশন পর্যন্ত তিনি সকলের ক্রাশ অভিনয় দিয়ে, এবং তিনি মোটামুটি বেশ ভালো পরিচিত মিমিক্রির জন্য, মানে বেশ ভালো ফান সিনেমার? সিনেমার। তাহলে পূর্ণিমা আপু। গুড হয়েছে। মিমিক্রি বলার পরে কিউট, অনেক কিউট পূর্ণিমা আপু। লাস্ট ওয়ান, আমরা আশা করছি এটাতেও আমরা সফল হব। আচ্ছা, মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। আমাদের আমাদের ইন্ডাস্ট্রির মানুষ, নাটকের? ছেলে না, সিনেমার? আমাদের ইন্ডাস্ট্রির সিনেমা। আচ্ছা, কি অভিনেতা নাকি ডিরেক্টর? অভিনেতা, আচ্ছা, অভিনেতা এখন বেঁচে আছেন? বেঁচে আছেন, প্রোডাকশন হাউসও আছে তার এখন। কোন নায়কের প্রোডাকশন হাউস আছে? ও, এখন তো বলতে গেলে বাংলা সিনেমা নায়ক একজনই, সাকিব খান নাকি আবার? হয়ে গেছে, আরে বাপরে বাপ, আমরা জিতেছি, আমরা জিতে গেছি। এবার সাকিব ভাই। সাকিব ভাই। আচ্ছা আপু, একটু জানতে চাই যে সাকিব খানের সাথে চলচ্চিত্র করার ইচ্ছা আছে কিনা? আমাকে মানাবে না সাকিব খানের সাথে। কে বলেছে মানাবে এই না? যে নাটকের মানাচ্ছে না। নাটকের অনেক আর্টিস্টরাই তো এখন বেশ, আমরা ভাবিও নি যাদেরকে যে আসলে ঠিক আছে স্কিন প্রেজেন্স এমন গর্জিয়াস এন্ড গ্রেসফুল হতে পারে, তারাও তো তার সাথে বেশ ভালো করছে। না, আমি এখন আর ওরকম নায়িকা হতে চাই না, দরকার নেই, থ্যাংক ইউ। আমার জিনিস আমার কাছে ফেরত চলে আসুক। আচ্ছা আপু, আমরা একটু র্যাপিড ফায়ারে যাবো এরপরে। তার আগে আমি আরেকটা প্রশ্ন করতে চাই। আমরা আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছিলাম, এই যে এত দীর্ঘ একটা জার্নিতে এখন আমাদের ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি কোন পরিবর্তনটা আপনার চোখে পড়ছে? পরিবর্তনটা হচ্ছে কাজের নাকি আর্টিস্ট? ওভারঅল সবকিছু মিলিয়ে, কাজ, আর্টিস্ট, সবকিছু মিলিয়ে। রোমান্স বেশি হয়ে যাচ্ছে একটু, তাই মানে কিছুদিন আগ adult পর্যন্ত romance কিন্তু আবার type অনেকে মনে বলছিল যে নাটক মানি এখন খুললেই চিৎকার চেঁচামেচি। হ্যাঁ, ওইটা আমার কাছে রাগারাগি। আমার কাছে এইসব সিনগুলো বেশি চোখে, এখন দেখি যে রিলস কেটে কেটে ফেসবুকে আসে, আমার কাছে মনে হয় কি ওয়েব ফিল্ম দেখছি বা কলকাতার কোনো জিনিস দেখছি নাকি, মানে এইরকম তো নাটক তো এরকম হওয়ার কথা না, এটা তো সিনেমা বা ওয়েব ফিল্ম হওয়ার কথা, নাটক তো এখন টিভিতে দেখাই যাবে না। তাহলে মানে বাবা মাকে নাটকের নিয়ে। মধ্যে আসলে আমাদের এখন 18+ যেই বিষয়গুলো হ্যাঁ, আগে মানে ছিল, সর্বোচ্চ আমি একটু ক্যামেরাতেই বলি, আমাদের কি ছিল, হাত ধরবো বা একটা হাগ, খুবই প্রেম মানে। ইমোশন অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী, এর বেশি তো কিছু না। বাট এখন অনেক বেশি ডিটেলস দেখায় ফেলে, হয়তো চরিত্রের প্রয়োজনে করে, বাট আমার কাছে মনে হয় নাটকটা একটু এই জায়গাটা একটু সেফ। মানে নাটকটা কি আপু
আমরা যারা শুনে এসেছি অনেক আগে থেকেও যে নাটকটা আমরা আমাদের আমাদের ক্ষেত্রে আমাদের দেশের পার্সপেক্টিভে নাটকটা আমরা সমাজ বদলের হাতিয়ার হিসেবে ইউজ করা হতো একটা এক্স্যাক্টলি সময়। এই ওয়ার্ডটা সুন্দর লাগলো আমার কাছে, এটাই ছিল। তো সেই জায়গা থেকে এখন অনেকে বলে যে বাচ্চা নিয়ে বা একটু মোটামুটি বড় বাচ্চা নিয়েও আসলে নাটক একসাথে পরিবারের সবাই মিলে দেখবে, এটা যেহেতু এমন ওপেন অবস্থা নেই। প্ল্যাটফর্ম, সবাই দেখতে পারে, সো এটা একটু বাউন্ডারি এবং থাকা এখন যেহেতু উচিত। বাচ্চাদের হাতে অনেক বেশি সোশ্যাল মিডিয়া। আচ্ছা, সোশ্যাল মিডিয়া নিয়ে একটু আসি আপু। আল্লাহর রহমতে আমাদের আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে দেখা যায় যে যেই একটু ভালো কাজ করছে তাকে খুঁজিয়ে একটা নেগেটিভ ভাইরাল অথবা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলার চেষ্টা করে। আল্লাহর রহমতে আপনার কখনোই তেমন কোনো কিছু হয়নি বা আপনাকে এই জিনিসটা ফেস করতে হয়নি বা খুব কম হয়েছে। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াতে যে বিভিন্ন ডিস্ট্রাকশন গুলো আসে বা এই নেগেটিভিটি গুলো আসে, এগুলোকে কিভাবে ডিল করেন আপু? এগুলোকে ডিলই করি না আমি এর জন্য আসলে। মানে কোনোভাবে কি নিজেরও মেন্টাল ব্রেকডাউন হয় না যে আচ্ছা কেন এত নেগেটিভিটি? আলহামদুলিল্লাহ আমি একটু বললাম যে আমি ব্লেসড, আমার অডিয়েন্সরাও আমাকে নেগেটিভ কিছু লিখে না। আর যদি 100টা কমেন্ট থাকে হয়তো এর মধ্যে 2-1টা থাকতে পারে জেলাসির কারণে লিখে। কোনো মানুষের কাম্য হতে পারে না, এখন কমেন্ট করা ফ্রি, তো কোনো টাকা লাগে না কমেন্ট করতে, বা তার লাইফে হয়তো কোনো কাজই নেই করার মতন, বা তাকে দেখে হয়তো ভালো লাগছে না, এই জন্য হয়তো জেলাসির কারণে লিখে। তো সেটা নিয়ে নিজের উপরে ইম্প্যাক্ট ফেলাটা বোকামি ছাড়া আর কিছু না। অবশ্যই তাই, বেশ ভালো বলেছেন আপু। আমরা একটু র্যাপিড ফায়ার রাউন্ডে এখন চলে যাই। আপনার ভালো লাগা, পছন্দ অথবা কিছু না জানা বিষয় র্যাপিড ফায়ারে আসবে, সেটা আমাদেরকে সাথে সাথে উত্তর দিতে হবে। আচ্ছা, আপনি কি ফুডি নাকি? আচ্ছা অনেক ফুডি। আচ্ছা, ফেভারিট খাওয়া কি? চাইনিজ। আচ্ছা, নিজের রান্না খেতে বেশি ভালো ভালো লাগে নাকি কেউ নিজের পছন্দের খাবারগুলো রান্না করে দিলে ভালো লাগে? আমার মা আমার হাজবেন্ড রান্না করে দিলে ভালো লাগে, মার আমার husband পছন্দের খাবার রান্না করে। আমার মা রান্না করে দিতে, এখন আমার হাজবেন্ডও মাঝে মাঝে ওকেশনালি আমাকে গিফট করে রান্না করে। বাহ, মানে খুশি করবার জন্য। খুব মজা হয় আমার রান্না। আচ্ছা, তো আপনাদের দুজনের মধ্যে আপনি বেশি রাগী না ভাইয়া বেশি রাগী? ভাইয়া। ভাইয়া বেশি রাগী? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে যদি একটু টুকটাক খুনসুটি হয়, সরি কে বলে আগে? ভাইয়াই বলে। সে যেহেতু বেশি রাগী অবশ্যই তারই হ্যাঁ, বলা উচিত। আমিও বলি, বাট ভাইয়া বুঝতে পারে রাগটা বেশি হয়ে গেছে, আবার পরক্ষণে নেমেও যায়, তখন আরো বেশি ভালো হয়ে যায় আসলে। তখন আর বেশি সুইট হয়ে যায়। হ্যাঁ, বাহ, খুব ব্যালেন্স করার ভেরি সুন্দর একটা ওয়ে। আচ্ছা আপু, রাত জাগতে পছন্দ করেন না সকালে তাড়াতাড়ি উঠতে পছন্দ করেন? রাত জাগতে ভালোই লাগে, বাট আমার যত রাতই জাগি না কেন আমার সকালে অটোমেটিক উঠা হয়ে যায়। এটা ছোটবেলা থেকে অভ্যাস, সেটা খুব পেইনফুল। আজকে যেমন অনেক রাত করে মুভি দেখেছি, সানা ঘুমানোর পর সকালবেলা উঠতে খুব কষ্ট হয়েছে, বাট উঠে গেছি সকালবেলা, কিছু করার নেই। কিছু করেন, উঠতে তো হয়ই হ্যাঁ। এখন। আচ্ছা, যদি অবসর পান তাহলে কি ঘুরতে যেতে পছন্দ করবেন না বাসা থাকতে পছন্দ করবেন? দুইটাই। মাঝে মধ্যে ঘুরতে গেলেও একটু হ্যাসেল লাগে এখন, আর দুজন বাসায় একদম মানে ছড়ায় ছিটায়, কোনো গাছ নাই, কোনো ড্রেস আপ নাই, রিল্যাক্স বেশি ছেড়ে বাচ্চাকে নিয়ে, বাচ্চা ঘুমায় থাকলে বেশি ভালো, আর বাচ্চা জায়গা থাকলে ওকে নিয়ে খেলতে থাকে, এটাই। বাসায় থাকাটা এখন মনে হয় একটু বেশি ভালো লাগছে আসলে। আচ্ছা, তো আমরা জানি আপনি মডেলিং করেছেন, আপনি অভিনয় করেছেন এবং আপনি হোস্টও করেছেন, প্রোগ্রামের প্রেজেন্টারও ছিলেন। আপনি কোন প্রফেশনটাকে বেশি এনজয় করেছেন? মডেলিং, অ্যাক্টিং। হোস্টিংটা অনেক টাফ হোস্টিং অনেক টাফ মনে আমার হয়েছে? কাছে মনে হয়। না না, হোস্টিং তো আপনি বেশ সুন্দরভাবে ভালোভাবেই করেছেন, বাট কিন্তু মনে বেশি হচ্ছে একটু ইউজড কঠিন। ছিলাম অ্যাক্টিং ও মডেলিং এ, তাই মনে হয় এটাকে টাফ মনে হয়েছে। আচ্ছা, এটাতেই কমফোর্টেবল বেশি আপনি থেকেছেন। আচ্ছা, কোনো একটা পজিটিভ চেঞ্জ যদি আমাদের ইন্ডাস্ট্রিতে আনতে হয় তাহলে সেটা কি আনবেন যদি আপনি পারেন আনতে? সবগুলো গুণী অভিনেতা অভিনেত্রীগুলোকে আমি আবার কাজে লাগাতে চাচ্ছিলাম, যেরকম করে আগের কাজগুলো হতো, একদম সুষমভাবে বন্টন করা হতো। ওইভাবে করতে পারলে আসলে অনেকেই এখান থেকে ছিটকে পড়ে যাবে না, আমার কাছে মনে হয়। এবং তাদের মধ্যে আসলে যেই ট্যালেন্টটা আছে সেটা শেষ দিন পর্যন্ত যেন তারা করে দিয়ে যেতে পারে, এটা আসলে উপহার দিয়ে যাওয়াটা আমি বলবো। কারণ আমরা যদি তাদের কাছ থেকে সেটা না রাখলাম, এটা আমাদেরই ব্যর্থতা, এটা থাকবে না, স্মৃতি থাকবে না। চমৎকার বলেছেন আপু। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু একটু একটা বিষয় নিয়ে কথা না বললেই নয়, এবং যে বিষয়টা আসলে আমাদেরকে বেশ ভাবায়, পীড়া দেয়, কিন্তু আমাদের জায়গা থেকে হয়তো বা ভয়েস রেইজ করা ছাড়া আমাদের আর কিছুই করার থাকে না, সেটা হচ্ছে শিশু ধর্ষণ। আমরা দেখছি যে এটা কিন্তু বেশ মারাত্মক হারে এটা বেড়ে যাচ্ছে, এবং এই নৃশংসতা আসলে মুখে বলে বোঝানোর মতো তো না। তো সেই জায়গা থেকে আপনার কাছে আপু কি মনে হয় যে আমাদের মানসিকতা পরিবর্তন নাকি মূল্যবোধের পরিবর্তন আনা উচিত? মানে কোন জায়গাটাতে আসলে আমাদের ফোকাস দেওয়া উচিত এখন এই সময়? আসলে খুবই সেন্সিটিভ একটা বিষয় এখন, আসলে মনটাই খারাপ হয়ে গেল মনে করার পরে। আমার ঘরেও তো একটা ছোট শিশু আছে, আমি খুবই মানে অনিশ্চিত। আমি নিজেও ওটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি আমার বাচ্চাকে নিয়ে অনিশ্চিত, মন চাচ্ছে দেশ ছেড়ে চলে যাই। মানে আমার বলতেও কষ্ট হচ্ছে, বাট আমি আমার দেশটাকে খুব ভালোবাসি, খুব। মানে আমি
দেশপ্রেমিক বলা যায় আমাকে, বাট আমি অত অত কিছু হয়তো করতে পারি না, বাট আমার অনেক ভাবেই অফার ছিল যে আমি দেশের বাইরে সেটেল হতে পারবো, বা আমি ছাড়তে চাই না আমার দেশটাকে, আমি অনেক ভালোবাসি, মানুষগুলোকে অনেক ভালোবাসি, কিন্তু এই মানুষগুলোর মাঝে এখন কিছু পশু ঢুকে গেছে বা তাদের মধ্যে মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। কোনো রকম ধর্ষণই আমাদের কাম্য না, সেটা মেয়ে হোক, ছেলে হোক, বাচ্চা হোক, সবাই, সব কোনো বয়সেরই এটা কাম্য না। বাট ওই যে শাস্তির কথাটা যদি সঙ্গে সঙ্গে হয়ে যেত না, আমার মনে হয় আর কেউ এত সাহস করতে পারতো না। আর ওই যে নেশার কারণে হয়তো অনেক বেশি এটার প্রকোপটা বেড়েছে। এই কিছু কিছু সেক্টরে আসলে দৃষ্টান্তমূলক কিছু শাস্তি বা শাস্তি কিছু দরকার। এক্সাম্পল যদি সেট করা যেত তাহলে আমার মনে হয় কিছুটা হলেও আমি দেখছি না, হয়তো যুদ্ধ অপরাধীদের শাস্তি হচ্ছে বা অমুকের খুন হয়েছে সেটা শাস্তি হচ্ছে। নিউজে আমি কখনো দেখিনি যে রেপ হয়েছিল বা কাউকে খুন করেছে এরকম বাচ্চা, তার কোনো শাস্তি হয়েছে আমি এখনো দেখিনি। হয়তো চার্জশিট হয়েছে, এটা হচ্ছে বছরের পর বছর, ওই মেয়ের বিয়ে হয়ে হয়তো তার নাতিনুতকের হয়ে গেছে, তার তার শাস্তি হচ্ছে না এখনো, এরকম হয়েছে। True. আমরা আসলে চাই যে সব বিষয়গুলোর মতো যেন এই বিষয়টাও সেটা তুলে আনা আসলে হয় এবং তুলে আনা হয়। দিন শেষে যেন আসলে আমরা মানসিকভাবে এতটা বেশি এক্সস্টেড এবং না থাকে। এত বেশি ভয়ে না চলে যাই, সেটা আমাদের সকলের চাওয়া। আপু, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। বেশ চমৎকার একটা সময় আমরা কাটিয়েছি এবং আপনি অনেক ব্যস্ত থাকেন এবং বাবুকে সময় দেওয়ার পাশাপাশি আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য আরো একবার অনেক কৃতজ্ঞতা। এবং আমাদের এই যে নিউ সেলিব্রিটি আড্ডার পক্ষ থেকে আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভালো ভালো কাজ উপহার দিবেন। ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। দর্শক, এখানে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আজ আড্ডা দিচ্ছিলাম আপনাদের সকলের অত্যন্ত প্রিয় সালহা খানম নাদিয়ার সঙ্গে, জেনেছি তার জানা এবং না জানা বিভিন্ন বিষয়। আশা করছি আপনারা উপভোগ করেছেন। আজ আমি মারিয়া শিমু বিদায় নিচ্ছি মেরিল সেরাম সোববার নিবেদিত সেলিব্রিটি আড্ডা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদের অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। মেরিল সিরাম সোপ বার নিবেদিত সেলিব্রিটি আড্ডা।